হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। আমি মাহির আসিফ। সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানিয়ে ফেলো। আমরা আজকের লেকচার এই এখনই শুরু করে ফেলবো। ওকে, অনেকেই সালাম জানাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হ্যাঁ আমরা এখনই খেলা শুরু করবো। অনেক নিয়ে খুব জলদি জলদি চলে আসতে হবে। এই গ্রুপে যারা যারা ক্লাস করে সবাইকে জলদি মেনশন করে ফেলতে হবে। সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? ওকে, ঠিক আছে, বেশ অনেকে চলে আসছে। আমরা হচ্ছে আজকের সেশনটা শুরু করে ফেলি। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো প্রথম ব্যাপার বলি, তোমরা এই যে কোর্সটা করছো, এটা তোমাদের ইচ্ছাটা কি বা আশাটা কি? কি আশা নিয়ে আসছো বা কিরকম তোমরা কি শিখতে যাচ্ছ, কতটুকু শিখতে যাচ্ছ, একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানিয়ে ফেলো। তোমাদের টোটাল যে গাইডলাইনটা, তার সামনে 1 মাস বাকি অনলি। আজকে হচ্ছে গিয়ে 28 তারিখ, তাই না? আজকে হচ্ছে গিয়ে 28 তারিখ, তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম একদম ডিসেম্বরের শুরু থেকেই। তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু 1 মাসের বেশি টাইম নাই অ্যাকচুয়ালি। ওই ঘুরে ফিরে সব মিলে 1 মাসই সময়। এখন অনেকেই যেটা করছো যে আমাকে বারবার মেসেঞ্জারে নক দিচ্ছ যে ভাইয়া কিভাবে পড়লে ভালো হয়, রিভিশন কেমনে দিব। আমি অনেক কিছুই আগে পারতাম, 2 বছর 2.5 বছর ধরে অনেক কিছু পড়েছি, অনেক অনেক টিচারদের কাছে পড়েছি। এখন যা কিছু আমি পড়লাম এখন দেখি কিছু মনে নাই। তাহলে আমি 2.5 বছর ধরে কি পড়লাম, এখন আমি এগুলোকে কেমনে মনে রাখবো, রিভিশনটা কেমনে দিব, টেস্ট পেপার কি দেখতে হবে কিনা, দেখলে কিভাবে দেখবো, তাহলে টেস্ট পেপার যদি পড়ি তাহলে বই কখন পড়বো, এই কোর্সে ক্লাস করছি, এই কোর্সের ক্লাসগুলো আমি তাহলে কিভাবে মেনটেন করব, আমার দিন রাত শেষ সবকিছু এখন আমি কেমনে কি, মানে নানান সমস্যা সবার। সবকিছু নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। ওকে সবার, ওকে অনেকেই বলছো যে আচ্ছা A+ পেতে যাচ্ছ, ফার্স্ট অফ অল ভালো রেজাল্ট করতে যাচ্ছ, A+ পেতে যাচ্ছ, তোমাদের প্রথম ইচ্ছা হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, পাস করতে যাচ্ছ, পাস আর ইনশাল্লাহ আরো অনেক ভালো করেই করবা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো প্রথম আমি শুরু করে ফেলি আজকের লেকচার। মেইন ব্যাপার যেটা, তোমাদের বর্তমান যে পজিশনটা বা যত স্টুডেন্ট এখানে আছো সব ডেইলি রুটিন কেমন হওয়া উচিত, কিভাবে রিভিশন দিবা, আর ওগুলো ভুলে গেছো ওগুলো কেমনে পড়বে, সবকিছু নিয়ে আলোচনা করে ফেলবো একবারে, ঠিক আছে। একটা কাঠ গাছ কাটতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যদি তাকে 3 ঘন্টা টাইম দেওয়া হয়, সে 2 ঘন্টাই ইউজ করবে হচ্ছে গিয়ে কুঠার শান দিতে, তাইলে নাকি তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা, বুঝছো কথা? তো ওইটাই আর কি, তোমার যদি ধারালো জিনিস ইউজ না করো তাহলে তোমার টাইম বেশি লাগবে। দ্যাটস লাইক যে তুমি যতই পড়াশোনা করো না কেন, সিস্টেমেটিক তুমি অনেক কিছুই পড়াশোনা করেছো, নানান টিচারের কাছে, নানান সাবজেক্ট, সবগুলো সাবজেক্ট। বাট ঝামেলা যেটা যে এই মুহূর্তে এসে দেখো এত এত পড়া তুমি সবই পারতা, কিন্তু পড়তে গেলে কেমন কেমন জানি লাগে বা রিকল করতে গেলে আর মনে পড়ে না। ওগুলো নিয়ে আলোচনা করবো আজকে ফার্স্ট টাইম, ঠিক আছে। তো যদি বলি আমাদের মধ্যে, দেখি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে, আমাদের মধ্যে এখানে স্টুডেন্টসরা আছে কয়টা ক্যাটাগরি? তোমাদের মধ্যে স্টুডেন্টস যারা আছো, স্টুডেন্টস আছো 2টা ক্যাটাগরি, তোমাদের মধ্যে 2টা ক্যাটাগরি স্টুডেন্টস আছো, তোমাদের মধ্যে 2টা ক্যাটাগরি স্টুডেন্টস আছো। তো ধরে নেই হচ্ছে কি ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি A আর ক্যাটাগরি B, এই 2টা জাতির স্টুডেন্ট তোমরা। প্রথম যারা ক্যাটাগরি যে ভাই আমি সব কিছু পড়েছিলাম, আমি এই করোনার আগে মানে এই এইচএসসির আগে আমি সবই মোটামুটি নাড়াচাড়া করা শেষ, সবগুলোই দেখেছি, অফলাইনে হোক অনলাইনে হোক, মানে করোনার আগে হোক পরে হোক, আমার টোটাল জিনিসপাতি পড়া শেষ। বাট ব্যাপার যেটা যে আমার হচ্ছে লাস্ট টাইমে মনে নাই, মানে এই ক্যাটাগরি এর হচ্ছে কি সবই পড়া হয়েছে, বাট মনে নেই তেমন কিছুই। রিকল করতে টাইম লাগে, আর হচ্ছে গিয়ে টেস্ট পেপার দেখলে ভয় লাগে। এটা হচ্ছে ক্যাটাগরি 1। আর সেকেন্ড ক্যাটাগরি যারা, ওরাও না সবকিছু পড়েছে, সবই পড়া শেষ। এখন যখন নাকি দেখে, দেখলে মনেও পড়ে, মনের মধ্যে আত্মবিশ্বাস আছে যে A+ পাবেই পাবে।
চান্স অনেক বেশি, মনের মধ্যে অনেক বেশি কনফিডেন্স, বাট কথা হচ্ছে কি রিভিশন যেটা আছে সেটা কেমনে করলে বেশি ইফেক্টিভ আসবে, এফিশিয়েন্সি বাড়বে কিভাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন তুমি আমাকে জানো তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, ক্যাটাগরি এতে নাকি ক্যাটাগরি বিতে, অর্থাৎ তোমার কি সবকিছুই তো মোটামুটি সবারই পড়া শেষ, বইয়ের পৃষ্ঠা সবই উল্টে আছে এরকম তো মোটামুটি সবাই, তাই না বলো, সবারই পড়া হয়েছে, কিন্তু একটা টাইপের মানুষ আছে যাদের নাকি তেমন কিছু এখন আর মনে নাই, আরেক দলের হচ্ছে কি হ্যাঁ পড়া দেখলে মনে পড়ে। তো ওদের হচ্ছে যাদের নাকি মনে নাই ওদের পড়া মনে করতে টাইম লাগে এবং টেস্ট পেপার দেখলে ভয় হয়। এখন ওদের ইচ্ছা হচ্ছে কি যে আমি কেমনে পড়াগুলো আবার মনে করব এন্ড তারপর আমি কেমনে আগাবো। আর সেকেন্ড ক্যাটাগরি যারা টেস্ট পেপারও দেখা যায় এবং এ প্লাস পাবে এরকম আশাও আছে মনের মধ্যে যে হ্যাঁ আমি যদি এখনো পরীক্ষা দিই এখনো এ প্লাস পাবো, বাট কথা হচ্ছে কি নাম্বার একটা বড় ভ্যারিয়েবল, কারণ তোমরা জানো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নাম্বার অনেক বড় একটা ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই নাম্বারটা বাড়ানোর জন্য আমি কিভাবে রিভিশন দিলে বেশি আমার নাম্বার আসবে টোটাল মিলায় তোমরা কোন কে কোন ক্যাটাগরি এটা আমার দেখতে হবে, সেই হিসাবে আমি তোমাকে বলবো। আচ্ছা ওকে, ঠিক আছে মোটামুটি অনেকেই হচ্ছে গিয়ে ক্যাটাগরি এ এর। আচ্ছা ওকে, ভিডিও কোনো কারণে কি পজ হচ্ছে, নো হওয়ার কথা না, কিছুই পাই না সব ভুলে গেছি, এটা এটা একদমই ন্যাচারাল, এটা কোনো ইসের কিছু না যে তোমার, আমার নিজেরই তো ভর্তি পরীক্ষা রাখ দিয়ে মনে হয়তো কিছুই মনে পারি না, পরীক্ষা গেলে দেখা যাওয়া আচ্ছা পারি তেলে, এটা সবারই, এটা ন্যাচারাল, এটা এরকম কিছু না যে তুমি হয়তো বা কম পড়েছো বা তুমি খারাপ স্টুডেন্ট এরকম কিছুই না, আমরা সবাই এরকমই, মানুষ মানেই তো এরকম, ভুলে টুলে যাবো, পরীক্ষার আগে ভয় লাগবে, এটাই তো স্বাভাবিক না বলো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, কনসেন্ট্রেশনেরও আচ্ছা সমস্যা হচ্ছে, হ্যাঁ আমি একটা একটা করে বলবো এখন, আমি একটা একটা করে এখন বলবো। ওকে, তো শুরু করি, মানে মেইন ব্যাপার যেটা যে তুমি হচ্ছে গিয়ে ধরো তুমি ক্যাটাগরি এর, যে তোমার হচ্ছে গিয়ে এখন তেমন কিছু মনে নাই, তুমি পড়েছিলে মোটামুটি সবই, এখন তুমি কেমনে কি করবা, টেস্ট পেপার দেখলে তো ভয় লাগে, তোমার যেটা কাজ হবে তোমার ডেইলি যে রুটিনটা থাকবে বা তুমি সারাদিনে যা কিছু করবা এর মধ্যে তুমি হচ্ছে গিয়ে পুরোপুরি 70% টাইম, তোমার দিনের 70% টাইম দিবা তুমি হচ্ছে গিয়ে রিকল করতে, রিভিশন করতে। রিকল করা মানে হচ্ছে গিয়ে যেগুলো তুমি আগে পারতা ওগুলো আবার পড়বা, 70% টাইম দিবা তুমি রিকলিংয়ে, মানে পড়াগুলো আবার রিভাইজ করবা, পুরনো পড়া রিভাইজ, এগুলো ওষুধ লিখে নাও প্রেসক্রিপশন, এগুলা পুরনো পড়া রিভাইজ। ওকে, তোমার যারা নাকি এরকম ক্যাটাগরি যে পড়া মনে নাই এখন, টেস্ট পেপার দেখলে ভয় লাগে, তোমরা যেটা করবা 70% টাইম পুরনো পড়া রিভাইজ দিবা, বাকি যে 30% টাইম এইটা হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই টেস্ট পেপারটা সলভ করবা, যদি না পরীক্ষায় দেখে লেখার ইচ্ছা থাকে, যদি মনে হয় যে নিজের থেকে আমি সবকিছু লিখতে চাই পরীক্ষা হলে, টেস্ট পেপার সলভিং মাস্ট, ভয় লাগুক যা ইচ্ছা লাগুক টেস্ট পেপার সলভ করতেই হবে। কেমনে করবো আমি একটু পরে বলবো, বাট ক্যাটাগরি এর ক্ষেত্রে 70% টাইমে দিবা তুমি হচ্ছে পড়া রিভিশন করবা বেশি বেশি করে, আগে যেগুলো পারতা বা আগে যেগুলো পড়ে আসছো ওগুলো পড়বা ভালো করে, আগে বইয়ের পড়াগুলো পড়বা, দিনের 70%, দিনে যদি তুমি 10 ঘন্টা পড়ো 7 ঘন্টা তুমি হচ্ছে আগের পড়া রিভাইজ দিবা, বাকি 3 ঘন্টা তুমি টেস্ট পেপার সলভ করবে, এরকম আর কি। আচ্ছা, আর যারা নাকি ক্যাটাগরি বি, যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে যা কিছু পড়েছি পড়া দেখলে মনে পড়ে কিন্তু এখনো পড়া বাকি অনেকখানি, মানে রিভাইজ করা হয়নি, ওরা কি করবা, তোমরা যেটা করবা, তোমরা যেহেতু পড়া দেখলে মনে পড়ে তাইলে রিকলিং এর যে টাইমটা ওইটা কমায় ফেলো, 30% টাইম দাও তুমি হচ্ছে পড়া রিভিশনের ক্ষেত্রে বা রিকলিং এর ক্ষেত্রে, আর 70% টাইম দিবা তুমি টেস্ট পেপারের ক্ষেত্রে। এখন বুঝছো কথা, পার্থক্যটা বুঝতে পারছো? এইবার তোমাকে একটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে সব স্টুডেন্টরা এটা করে, যারা ভালো স্টুডেন্ট যারা নাকি ভালো রেজাল্ট করে ওদের সবারই টেন্ডেন্সিটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, আগের টেস্ট পেপারটা সলভ করা, এটা খুবই ভালো একটা জিনিস কাজে দেয় বুঝছো, পরীক্ষার হলে তোমার সাইকোলজিক্যাল যে প্রেশারটা কমায় রাখতে, তারপর প্রশ্ন দেখে উত্তরটা কি হবে আন্দাজ করতে, এগুলোর জন্য আগের থেকে টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে গিয়ে তোমরা যদি বেস্ট রেজাল্টটা চাও সেই ক্ষেত্রে যেটা ট্রাই করবা যে রিকলিং এর যে টাইমটা, পড়ার রিভিশন দেওয়ার টাইমটা, এইটা ধীরে ধীরে কমায় ফেলতে চাবা, কমায় ফেলার ট্রাই করবা, রিকলিং এর টাইমটা, পড়া রিভিশন দেওয়ার টাইমটা কমায় ফেলার ট্রাই করবা, এবং ধীরে ধীরে টেস্ট পেপার সলভিং এর যে পার্টটা আছে ওইটা বাড়ায় ফেলার চেষ্টা করবা, কথা বুঝছো? মানে তোমার টার্গেটই থাকবে এরকম যে তুমি পড়া রিভিশন আগে আগে শেষ হয়ে যায়, যাতে রিভিশন তো তুমি দিবা সবই, বাট ওই যে দেখো ও দিনের 30% টাইমেই রিভিশন দিয়ে কমপ্লিট করে ফেলতে পারছে, বাট তোমার দিনের 70% টাইম লাগছে পড়া রিভিশন দিতে, তার মানে কি যে তোমার পড়া কম কম মনে পড়ছে। সবাই যেটা চেষ্টা করবা মিনিমাম টাইমের মধ্যে পড়াটা রিকল করতে এবং টেস্ট পেপারটা টাইম বেশি বেশি দিতে, কথা বুঝছো?
আজান তো শেষ হয় না, আমরা পরে শুরু করছি। ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তো যেখানে বলছিলাম যে তোমার যেটা কাজ হবে এই মুহূর্তে, তুমি যদি হচ্ছে গিয়ে ধরো তোমার মোটামুটি মনে হচ্ছে যে তোমার পড়াগুলো মনে পড়ছে বা এরকম, তুমি যেটা করবা ডেইলি তোমার পড়া রিভাইজ করার টাইমটা কমায় ফেলতে থাকবা, আর টেস্ট পেপার সলভিং এর পার্টটা বাড়া থাকতে দিবা, বুঝছো? এটা ধীরে ধীরে বাইরে থাকবা। একদম বলে দেই, এটা একদম লেজিট কথা, এটা একদম লেজিট কথা। টেস্ট পেপারটা যত বেশি সলভ করবা এইচএসসিতে বা সব জায়গাতেই, সেটা হচ্ছে কি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কোয়েশ্চেন ব্যাংক যত বেশি সলভ করবা তত বেশি তোমার আউটপুট বাড়বে, তত বেশি রেজাল্ট বাড়বে। এটা সত্যি কথা, এটা আমি আমার লাইফে ইউজ করেও দেখেছি, এটা ভালো কাজে দেয়। এখনো আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, এখনো আমি এই জিনিসটা ইউজ করি। কোয়েশ্চেন ব্যাংক আগের বছরে সলভ করি, এই ফার্স্ট সেকেন্ড যে ওই এমনি এত এত পড়ারও এটার পিছনে কারণ যে আমি প্রচুর কোয়েশ্চেন ব্যাংক সলভ করি আগে আল্লাহর মধ্যে। ওকে, এইটা করলে তোমার তুমি যা জানো, বাট যখন নাকি তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করবা, তুমি জাস্ট যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো এমনি এমনি সলভ করতে থাকো, তোমার নলেজ লেভেল, কনসেপ্ট লেভেল অটোমেটিক বাড়বে, বুঝছো? তোমার কনসেপ্ট লেভেল অটোমেটিক বাড়বে। পরীক্ষার হলে যেটা তোমার একটা জিনিস দেখে পড়া, মনে পড়ার যে একটা টাইম লাগে, যে এটা জানি কি হবে, ওই যে মনে পড়ার জন্য যে টাইম লাগে, ওই টাইমটা কমে আসে। দ্যাট মিনস তোমার প্রশ্ন আগে আগে শেষ হয়ে যায়, তোমার মনে দেখবা 5 মিনিট 10 মিনিট আগেই লেখা শেষ। কথা বুঝছো? এবং এটা হয়, এটা সবার ক্ষেত্রে হতে, আমার ক্ষেত্রেও হয়। ওকে, এটা সবসময় কাজে দিবে এই টেস্ট পেপার সলভিংটা। জাস্ট এখন না, তুমি এখন তোমার ভর্তি পরীক্ষায়, এরপরে তুমি যখন ইউনিভার্সিটি পড়ো তখনও আগের বছরের কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, কাজে দেয়, এই জিনিসটা কাজে দেয়। আচ্ছা, তাহলে কি বললাম, যে তুমি চেষ্টা করবা যে হ্যাঁ, তোমার বর্তমানে না হয় তোমার কাছে একটু কনফিডেন্স লেভেল লো, তোমার কাছে মনে হয় যে আমি তো ক্যাটাগরি এ স্টুডেন্ট, আমার 70% টাইমই পড়তে হবে, আগের পরে রিভাইজ করতে হবে, এরপর আমি টেস্ট পেপার হাত দেবো। বাট তুমি চেষ্টা করবা ধীরে ধীরে এই টাইমটা কমায় আনার। তুমি আগে যেখানে ডেলি 7 ঘন্টা আগের পরে রিভাইজ দিতে এবং 3 ঘন্টা ওটার উপরে তুমি টেস্ট পেপারগুলো দেখতে, তারপরে ধীরে ধীরে তুমি কমে আনবা। দেখবা যে একটা টাইম আসবে যখন নাকি 5 ঘন্টায় পড়া রিভিশন হয়ে যাচ্ছে, এরপরে 5 ঘন্টায় তুমি আরো বেশি টেস্ট পেপার সলভ করতে পারছো, যে নাকি তুমি 2 ঘন্টা এক্সট্রা দিবা, আরো বেশি বেশি কোয়েশ্চেন সলভ করতে পারবা। যত বেশি কোয়েশ্চেনের সম্মুখীন হবা, যত বেশি কোয়েশ্চেন তুমি আগের বছরগুলো সলভ করবা, তত বেশি তোমার এক্সপার্টিস বাড়বে। এখানে কোনো জাদু মন্ত্র নাই যে তোমাকে জাদু মন্ত্র ছু মন্ত্র ছু হয়ে গেল গে, নো, তোমাকে আগের বছরের কোয়েশ্চেনগুলো সলভ করতেই হবে। ওকে, আমি তোমাকে যা পড়ায় দিচ্ছি, যেই টিচারই তোমাকে এই কোর্সে যা কিছু পড়াচ্ছে, সবারই টার্গেটটা থাকে এরকম যে আমি যা কিছু ওকে পড়ায় দিব, এগুলো পড়ার পরে ওর টেস্ট পাওয়ার ওর জন্য খুবই সহজ হয়ে যাবে। ও টেস্ট পেপার খুলে দেখবে যে হ্যাঁ, এটা তো আমি পারি, হ্যাঁ হয়তো বা 2-1টা তোমার একটু চিন্তা ভাবনা করতে হবে, বাট মোটামুটি তুমি সবাই পারবা। আমরা চেষ্টাটাই করি ওইটা তোমাকে করানোর জন্য, যে টেস্ট পেপারটা তোমার ইজি হয়ে যায়, আগের বছরের কোয়েশ্চেনগুলো তোমার ইজি হয়ে যায়।
এখনকার যে টাইমটা, এই টাইমটা হচ্ছে গিয়ে বইয়ের গদ বাঁধা প্রত্যেকটা লাইন পড়ার টাইম না। অনলি 1 মান্থ বাকি আছে। আমরা এত বছর ধরে বা এই যে 1-2 বছর ধরে তোমাদেরকে একাডেমিকে যা কিছুই পড়িয়েছে, যেই টিচারই পড়ুক না কেন, সব কিছুই পড়িয়েছে না, সবাই সব কিছুই পড়িয়েছে। বাট এই টাইমটা সব দুনিয়ার সব কিছু পড়ার টাইম না। কারণ এখন তো 1 মাসের মধ্যে তোমাকে সবগুলো রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অনেকে তো মনে হয় টেস্ট পেপার খুলেও দেখো নাই তোমাদের মধ্যে আছে। সত্যি কথা যেটা, আমি তো জানি, রিয়েলিটি তো জানি, আমি সামনাসামনি দেখা হয়, রিয়েলিটি আমি জানি। তোমাদের মধ্যে অনেকে আছে টেস্ট পেপারই খুলে দেখো না এখন 21 ব্যাচের। তো সেই ক্ষেত্রে আমি বলবো টেস্ট পেপারটার দিকে একটু বেশি ফোকাস করো, বুঝছো? জাস্ট বই নিয়ে পড়ে থাকিও না। ম্যাথের ক্ষেত্রে টেস্ট পেপার লাগবে, ফিজিক্সের ক্ষেত্রে তো মাই গড টেস্ট পেপার তো লাগবেই আর কি, কেমিস্ট্রির ক্ষেত্রেও টেস্ট পেপার লাগবে, টেস্ট পেপার তোমার লাগবেই। টেস্ট পেপার সলভিং ইজ আ মাস্ট। ওকে, টেস্ট পেপার সলভ করা শুরু করো। প্রথম ব্যাপার গেল এটা। দ্বিতীয় যে কথা যে হ্যাঁ আমি বুঝতে পারলাম যে আমি এখন থেকে ধীরে ধীরে পড়ার এই টাইমটা কমাতে থাকবো, টেস্ট পেপার বাইরে থাকবো, এখন আমি সারাদিনে পড়বো কেমনি কি, ওইটাই আসি যে ডেলি তুমি পড়বাটা কেমনে। তোমার যে সামনে 1 মাস বাকি, এটা তুমি গুছাবা কেমনে, স্লট ওয়াইজ ভাগ করবা কেমনে, যে হ্যাঁ এই টাইমটা আমি এইটা পড়বো, ওই টাইমটা আমি ওইটা পড়বো, ওইটা কেমনে কি। এটা আমি হচ্ছে কি আমার উদাহরণ তোমাকে দেবো, যে আমি যদি এখন এই মুহূর্তে তোমার জায়গায় থাকতাম, তাইলে আমি কি টেকনিক ইউজ করতাম যাতে করে রেজাল্ট আমার বেস্ট আসে, সেটা তোমাকে আমি এখন শেখাবো। ওয়েট, এই জিনিসগুলো বুঝছো? এগুলো লিখে নাও, এগুলো লিখো বা স্ক্রিনশট না, দামি কথা যা বলছি সবগুলো কথা ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নেওয়া শেষ, দিলাম মুছে। আজকে আমি তোমাকে হোয়াইট বোর্ডে লিখেই পড়াবো। ওই স্মার্ট বোর্ডে কেন জানি ফিলিংস কম আসে, হয় আমার স্পিড অনেক বেশি হয়ে যায়, অথবা হচ্ছে গিয়ে মানে তোমরা একটু কেমন কেমন জানি করো, ওই জন্য আমার কাছে না, ওকে হোয়াইট বোর্ডে ঠিক আছে। ফিল্ড একটা ব্যাপার আছে আসলে, এই যে পড়াচ্ছি এটা তো জাস্ট মানে একটা ফিলিংসের জন্য, আর কিছু না, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে মনের মধ্যে। আচ্ছা, এখন তোমাকে আমি বলি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, সেই ক্ষেত্রে আমার রুটিনটা কিরকম হইতো। আমি তোমাকে অবশ্যই এটা চাপাই দিচ্ছি না যে এটাই করো, এটাই বেস্ট, নো। আমি আমার মতামতটা দিচ্ছি যে আমি তোমার জায়গায় থাকলে কি করতাম। আমি একদম খুবই মানে এভারেজ কোয়ালিটির স্টুডেন্ট, একেবারেই এভারেজ, ওমন আহামরি যে খুব নলেজেবল পার্সন কিচ্ছু না, এবং একদম যে আমার ডাউন ওইটাও না, আল্লাহর রহমতে আমি এভারেজ পার্সন। বাট আমি প্রেশার নিতে পছন্দ করি, আমি পরিশ্রমী বলা যায়, বা আমার কাছে মনে হয় আর কি, আল্লাহর রহমতে। ওকে, তো আমি হচ্ছে তো ওইটা ভালো কাজে দেয় যে সবাই মোটামুটি বাংলাদেশের এভারেজ মাইন্ডেড, এভারেজ ব্রেনের কোয়ালিটি, বাট যারা পরিশ্রম করে এরা উঠে যায়, যারা নাকি কম পরিশ্রম করে নিচে নেমে যায়। যদি এরকম হয় অনেক মেধাবী বাট কম পরিশ্রম করছো, তাই জন্য নিচে নেমে যাবা। টোটাল এখানে বড় একটা ফ্যাক্টর হচ্ছে কি পরিশ্রম, বুঝছো? মেধা খুব বড় কোনো ফ্যাক্টর না, পরিশ্রমটা হচ্ছে ফ্যাক্টর। যত বেশি তুমি খাটবা, যত বেশি তুমি এফোর্ট দিবা, অত বেশি তোমার ধীরে ধীরে উঠতে থাকবে আর কি। তুমি অনেক ব্রিলিয়ান্ট, তুমি হচ্ছে গিয়ে দেখেই ডিরেক্টলি তুমি ধরো ম্যাথ অলিম্পিয়াডের সব কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারছো, বাট এরকম হওয়াটা খুবই স্বাভাবিক যে তুমি হয়তোবা ম্যাথে হয়তোবা A+ পাইলাও না, এরকম হইতে পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। তো সেই ক্ষেত্রে কেন পরিশ্রমটা ম্যাটার করে, যাতে তোমার মধ্যে ওভার কনফিডেন্স না হয়ে যায়। ওকে, এটা একটু খেয়াল রাখবা, অ্যান্ড যেগুলো বেশি আসে ওগুলোর চর্চাটা করবো। এখন আসি তোমার ডেইলি রুটিনটা কেমনে কি হবে। এটা হচ্ছে কি আমি আমার মতামতটা দিব যে আমি তোমার জায়গায় থাকলে আমার যে এভারেজ ব্রেন, সেই অনুসারে আমি কিভাবে ডেইলি রুটিনটা সাজাইতাম। ডেইলি রুটিনটা প্রথম ব্যাপার বলি, ডেইলি রুটিন মানে কি, তুমি সারাদিনে করবাটা কি। এই ক্ষেত্রে আমি অবশ্যই তোমাকে বলবো না যে তুমি মানে এতটার থেকে অতটায় তুমি বাথরুমে যাবে, এতটার থেকে অতটায় তুমি ঘুমাবা, এমনি আমার বলার কিছু নাই। জাস্ট যদি অন এন এভারেজ আমি একটা ক্যালকুলেশন করি, যেটা নাকি আমি আমার লাইফে অ্যাপ্লাই করি, যে তোমার সারাদিনে কিছু নির্দিষ্ট কাজ থাকে, ওটা করতেই হবে। কিছু নির্দিষ্ট কাজ থাকে যেটা নাকি ভ্যারিয়েবল, জাস্ট লাইক কি ম্যান্ডেটরি, সেটা একটু দেখি। মনে করো তোমার ধরো প্রথম ব্যাপার যেটা ফিজিক্যাল যে ফ্রেশনেসটা, লাইক গোসল, খাওয়া, তারপর হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়া, দাঁত ব্রাশ করা, এগুলা ফিজিক্যাল ফ্রেশনেস, এইটা ম্যান্ডেটরি। তুমি গোসল না করলে তুমি মানে সারাদিনে ভালো থাকতে পারবে না, স্বাভাবিক এটা। আচ্ছা, দ্বিতীয় কথা কি, ধরো হচ্ছে গিয়ে ফুড, খাবার দাবার ম্যান্ডেটরি, স্লিপ ম্যান্ডেটরি, প্রেয়ার ম্যান্ডেটরি। অনেকে বলবে যে প্রেয়ারটা ম্যান্ডেটরি না, যারা নাকি হচ্ছে গিয়ে আস্তিক না, বাট এটাও ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি কেন ম্যান্ডেটরি আমি বলবো একটা করে, সবগুলোই ম্যান্ডেটরি এখানে। দেখো, এই যে তোমাকে 4টা আমি পয়েন্ট লিখে দিলাম, এই 4টা হচ্ছে টোটালি ম্যান্ডেটরি। ফিজিক্যাল ফ্রেশনেস, তোমার হচ্ছে কি মাইন্ড ফ্রেশ রাখবে, বডি ফ্রেশ থাকলে তোমার টোটাল দিনকাল ভালো যাবে আর কি, বুঝোই তো, এটা তো বলার কিছু নেই। ফুড তো ভাই আমাদের অয়েল, আমাদের ফুয়েল, এটা তো লাগবে। আচ্ছা, স্লিপিং এর পার্টটা বলি। স্লিপিং এর পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনেকে যেটা করে যে ঘুমের টাইম কমাই দিয়ে মনে করে আমি অনেক কিছু আমারই করে ফেলবো, রাত 4টা পর্যন্ত বললাম, 5টা পর্যন্ত বললাম, বাট ব্যাপারটা এরকম না। তুমি তো যদি তুমি 5টার সময় ঘুমাও, ওই দেখবো ঘুমের থেকে উঠতে 10টা 11টাই বাজে।
আলটিমেটলি তুমি কিন্তু 6-7 ঘন্টা ঘুমাই, তাহলে আর বে টাইমে ঘুমাবা কেন? টাইম মতো ঘুমাও, স্লিপিংটার দিকে একটু খেয়াল রাখবা। দ্বিতীয় কথা হচ্ছে কি ভাইয়া রাতের বেলা ঘুম হয় না, ফোন টিপতে 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 রাত শেষ হয়ে যায়। কেমনে মাটি খুঁড়ে ওখানে বাড়ি ঘর বানানো যায়, কোকা কোলা ঢেলে কেমনে এই তোমার বল মাছ কি কি মাছ মাগুর মাছ বেরোবে, ওগুলো দেখতে দেখতে আমাদের দিন চলে যায় রাতের বেলা স্লিপিং এর টাইমে। তো ওই ক্ষেত্রে তুমি যেটা চেষ্টা করবা সেটা, আমি একদম রিয়ালিটির কথা বলছি, আমি এখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, এটাই সবাই করে, এটাই সবার ন্যাচারাল। দুই রাতের বেলা শুরু হয় রাত 3টার সময়, কেমনে কোকা কোলা ঢেলে ভিতর থেকে মাগুর মাছ বেরোবে। ওকে, যাই হোক, এখন দেখি স্লিপিং এর সময় যেটা খেয়াল রাখবা যে ঘুমের টাইমে তুমি যখন খাটে যাবা সেইখানে তুমি 6 ফিট দূরে ফোন রাখবা, 6 ফিট দূরে তুমি ফোন রাখবা, তারপরে ঘুমাইতে যাবা, কথা বুঝছো? 6 ফুট দূরে রাখবা, মানে হাতে নিয়ে ঘুমাবা না। এটা আমার ক্ষেত্রে আগে হইতো যে ঘুমের টাইমে ফোন থাকলে কোনখানে কোন স্টুডেন্ট কি কমেন্ট করলো, কোনো পরীক্ষার প্রশ্ন ইম্পর্টেন্ট জিজ্ঞেস করলো নাকি, কমেন্টে রিপ্লাই দিতে দিতে গিয়ে দিন শেষ। আবার মনে করো হচ্ছে কি তোমরা মেসেঞ্জারে আল্লাহ রে আল্লাহ ডেলি মানে 1-150 মেসেজ, মাঝে মাঝে ধরো কারোর কোশ্চেন তো লেজিট থাকে, উত্তর দেওয়াটা ইম্পর্টেন্ট, ওগুলো দিতে গেলেও দেখা যায় হচ্ছে কি 1-2 ঘন্টা নাই, হঠাৎ করে নাই। তো ওই জন্য আমি যেটা করি এখন স্লিপিং এর টাইমে 6 ফুট দূরে ফোন রাখি, এবং আল্লাহর রহমতে এটা কাজে দেয়, এটা আসলেই কাজে দেয়। স্লিপিং এর টাইমে 6 ফুট দূরে ফোন রাখবা, কাজে দিবে, এবং এটা শরীরের জন্য ভালো, বুঝছো? তুমি এটা তোমার কি জানি করে যে সাইন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে 6 ফুটের ভিতরে যদি ফোন রাখো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার প্রতি 25 মিনিটে 1 ডিগ্রি করে ব্রেনের তাপমাত্রা বাড়ে। আমি যেটুকু শুনেছিলাম প্রতি 25 মিনিটে 1 ডিগ্রি করে ব্রেনের তাপমাত্রা বাড়ে, 1 ডিগ্রি ফারেনহাইট আর সেলসিয়াস হবে আর কি। তার মানে এটা খুবই বাজে একটা জিনিস, রেডিয়েশন খুব খারাপ ব্যাপার। এটা হচ্ছে কি স্লিপিং এর ক্ষেত্রে বলে দিলাম আমি। ওকে, মেনে চলো, দেখো কাজে দিবে, মেনে চললে কাজে দেয়। আচ্ছা, প্রেয়ারের ব্যাপারটা, প্রেয়ারের ব্যাপারটা যেটা হচ্ছে কি, এটা তোমার একটা ইনার মেডিটেশন এবং সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক। এই জিনিসটা তোমাকে ডিপ্রেশন দূর করতে হেল্প করবে, কথা বুঝছো? প্রেয়ার প্রথমত তোমাকে তো আখিরাতে হেল্প করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি তোমার, এটা তো আখিরাতের ব্যাপার গেল, আখিরাতে মৃত্যুর পরে তোমার কি হবে। বাট আগেও যদি হেল্পিং এর কথাটা বলি, প্রেয়ারের ক্ষেত্রে হচ্ছে একটা কাইন্ড অফ মেডিটেশন। তোমার মৃত্যুর আগেও মানে জীবিত অবস্থায় তোমাকে হেল্প করবে মেডিটেট করে করে, বুঝছো? প্রেয়ারটা হচ্ছে কাইন্ড অফ মেডিটেশন। তোমাকে হচ্ছে গিয়ে মানে ওই যে একটা ওই এখন হতাশ, আমার এখন কি হবে, পড়া হয় নাই, ফেল করলে তো আমাকে মানে সবাই বকা দিবে, বা হচ্ছে কি আমার আব্বু আম্মুর নাম খারাপ হয়ে যাবে, এই যে ব্যাপারগুলো, বা আমি ভালো রেজাল্ট না করলে কি হবে, জিপিএ 5 না পারলে, এই যে হতাশাটা, সেইটা হচ্ছে প্রেয়ার দিয়ে কাটবে। কি বললাম, দুইটা ব্যাপার এখানে, এটা তো একটা আফটার লাইফের ব্যাপার আছেই। দ্বিতীয় কথা যেটা, এটা হচ্ছে তোমার যে হতাশা দূর করে দেবে, এটা ভালো জিনিস, হতাশাটা দূর করবে। এবং প্রেয়ারটা আমি যেটা মানে প্রেফার করি সেটা হচ্ছে কি, ধরো একদম লাইটস অফ করে দিয়ে একদম মানে কাইন্ড অফ ভিতরে ভিতরে তুমি ফিল করবা যে তুমি হচ্ছে গিয়ে মানে একটা আলাদা কানেকশন, এটা ভিতরে ভিতরে ফিল করা যায় জিনিসটা। যত স্ট্রং হবে তোমার এই ফিলিংসটা যে হ্যাঁ তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করছো, ওইটা তোমার বেটার হবে। তুমি যদি মনে করো আরে 5 মিনিটের মধ্যে নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি করে ওই পড়া করবো, ওই ফোন টিপবো, কিছু তাড়াতাড়ি, ভাই এটা তাড়াহুড়ার জিনিস না। এটা হচ্ছে কি তোমার মানে একটা বন্ডিং ক্রিয়েট করছো তুমি একজনের সাথে, এটা কি তাড়াহুড়া করে হবে? তুমি ধরো কাউকে পছন্দ করো, এখন তুমি হচ্ছে গিয়ে ওর সাথে যোগাযোগ তাড়াতাড়ি করে 2 মিনিটের মধ্যে যা করার করে বন্ডিং, এটা একটা বন্ডিং। তাকে আবার সৃষ্টিকর্তার সাথে বন্ডিং, ও মাই আল্লাহ, সৃষ্টিকর্তার সাথে বন্ডিং, সেই ক্ষেত্রে তোমাকে আরো অনেক মানে এটার সাথে ডেডিকেটেড হতে হবে। হয়ে একদম লাইটটা অফ করে মন একদম স্থির করে তারপরে দেখবো যখন নামাজটা শেষ করে উঠবো ভিতরে একটা যে প্রশান্তি আসবে, এটা অনেক ভালো কাজে দেয়, বুঝছো কথা? তখন তোমার কাছে মনে হবে যে না, আমি হয়তো বা খারাপ ইনশাল্লাহ হবে না, এই যে আমি যার সাথে এখন মানে বন্ধুত্ব করলাম সে আমাকে উঠাই দিবে, বা সে আমাকে হচ্ছে গিয়ে হেল্প করে দিবে, এইটা কাইন্ড অফ দ্যাট। ওকে, প্রেয়ারটা ওই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা একটু মেনে চলার ট্রাই করে দেখবে, ভালো হয় জিনিসটা, ভালো কাজে দেয়। আচ্ছা, পিডিএফ দেওয়া হবে, স্ক্রিনশট নাও, এইটার পিডিএফ দিয়ে তুমি কি করবা? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এখন এটা তোমার ম্যান্ডেটরি, এই যে যা কিছু তোমাকে এতক্ষণ ধরে বললাম, এই যে যা কিছু, এটা তোমার ডেইলি রুটিনের মধ্যে থাকা ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি টাস্ক এগুলা। ওকে, এটা ম্যান্ডেটরি, তুমি এগুলোর মধ্যে ওরকম হাত দিবা না। আর যদি হাত দাও, যেটা করবা যে যদি হাত তোমার দিতে ইচ্ছা করে যে হ্যাঁ এগুলোর টাইমটা যদি একটু ম্যানেজ করতে পারতাম, যে আমি ওই যে আগের মতো যে পড়া রিভাইজ করার টাইম কমায়, টেস্ট পেপার বাড়ায়, যদি এগুলোর মধ্যে কিছু হাত দিই, যেটা হাত দিতে পারো সেটা হচ্ছে গিয়ে যে এই যে ফিজিক্যাল ফ্রেশনেস মানে ওয়াশরুমের তোমার টাইম, সেটা তুমি কমায় ফেলবা। এটা কমানো যায়, অনেক সময় এরকম হয় আমরা কমোডের মধ্যে বসে ফেসবুক চালাচ্ছি, হঠাৎ করে দেখে সকাল হয়ে গেছে, তো যাতে ওইরকম না হয় আর কি। তো এই ফিজিক্যাল ফ্রেশনেসের টাইমটা ওটা তুমি কমায় ফেললা, গোসল করতে করতে সাবান মাখলে আর তুমি শ্যাম্পু দিলা, ওইটা একটু কমায় যদি আনো তোমার ভালো হয় আর কি। এটা টাইম কমাবো, আর খাওয়ার টাইমটাও কমাবো, ইউটিউব দেখে দেখে খাওয়ার অভ্যাসটা একটু কমাইতে হবে, তাহলে দেখবা হচ্ছে গিয়ে তোমার মানে অনেক আগে খাওয়া শেষ, আর এটা ভালো হয় শরীরের জন্য। তুমি একদম নিয়ে বসলা, অনেকে আছে তো খাওয়া শেষ হাত ধোয় না, ইউটিউবের পরের এপিসোড কোনটা ওটা দেখতেই থাকে। তুমি ফুডের টাইমটা এমনি কমাবা, মানে এক্সট্রা যে ফোন ইউজেসটা এই দুই জায়গায় করবা না,
এই দুই জায়গায় ফোন ইউজ না করে তুমি চিন্তা করো, নেক্সট তোমার প্ল্যান করো যে এরপরে তুমি কেমনে কি করবা, এরপরে কি পড়াশোনাটা করবা, কেমনে পড়লে কম টাইম লাগবে, ওগুলো চিন্তা করো এই দুই টাইমে ফোন ইউজ না করে। ফোনটা কমায় দাও, স্ক্রিন টাইমটা কমায় দাও। দ্বিতীয় কথা হচ্ছে স্লিপিং টাইম, এটা কি কমাবো নাকি বাড়াবো? এটা অবশ্যই বাড়াবো। এটা যত বেশি থাকবে অত তোমার মেন্টাল ফ্রেশনেসটা বেশি হবে, তোমার পড়া মাথায় বেশি ঢুকবে। এটা বাড়াবে মানে 10-12 ঘন্টা ঘুমায় না ডেলি, ওই যে মানে 6 to 8 আওয়ার্স। প্রেয়ারের টাইমটাও বাড়াইতে পারলে খুবই ভালো হয়, প্রেয়ার টাইমটাও বাড়াবা, এটাও বাড়াবা, এটা ভালো হয়, জিনিসটা ভালো হয়, বুঝছো? তুমি যদি এইটা তোমার 4টা ম্যান্ডেটরি কাজ, মানে এইটা তুমি কোনো একটা ক্রস করতে পারবা না, তুমি এদের মধ্যে যে কোনো একটা তুমি ক্রস করতে পারবা না, তোমার লাগবেই। এদের মধ্যে তুমি চাইবা যে এই দুইটাকে কমায় আনতে, এই দুইটাকে বাড়ায় ফেলতে, কাজে দিবে বেশি এরা। আচ্ছা, এগুলো গেল ম্যান্ডেটরি। এখন যেগুলো নাকি ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা চেঞ্জ করতে পারবো নিজের শখ মতো, সেটাই আসি। প্রথম ব্যাপার যেটা, যে তোমার টোটাল যে দিনটা আছে এর মধ্যে তুমি হচ্ছে গিয়ে চেষ্টা করবা, বা আমি যেটা চেষ্টা করি দিনের, এখন অবশ্য হয় না, এখন অবশ্য রুটিন তো অনেক বেশি মানে স্কেটার্ড হয়ে গেছে, এক এক জায়গায় এরকম ব্যাচ দিয়ে, বাট যেটা আমি চেষ্টা করতাম তোমাদের এই টাইমে থাকতে, সেটা হচ্ছে কি তোমার মানে একটা নির্দিষ্ট টাইম ধরো, বসতাম সকালের দিকে, সকালের মধ্যেই তোমার একটা বড় অংশ গুছায় ফেলার। সকালের মধ্যে ধরো তোমরা তো এখনো কোচিং করো, আমি যেটুকু জানি এখনো কোচিং করো, অনলাইনে ক্লাস করো, তো এরকম করো। তো যেটা চেষ্টা করবো যে অনলাইনের ক্লাসগুলো রাতের টাইমে করার, আর তোমার যে পড়াগুলা ওগুলো দিনের ভাগে শেষ করে ফেলার, কথা বুঝছো? তো যেটা করবা যে তোমার যে রিকলিং টাইমটা, মানে পড়া মনে করার রিভিশনের টাইমটা, সেটা ট্রাই করবো হচ্ছে সকালের মধ্যেই রিকল, সকালের মধ্যে। ওকে, সকালের মধ্যে তাহলে লাইক 12টার মধ্যে হয়ে যাবে, যে দুপুরের মধ্যেই তুমি তোমার যে পড়াশোনা রিভাইজ করার টাইমটা সেটা তুমি দুপুরের মধ্যে করে ফেললা। যেটা করবা যে সন্ধ্যার আগে বা দুপুরের পরে, এরপরে তুমি বসবা টেস্ট পেপার নিয়ে, বসবা তুমি এরপরে বিকালের টাইমটা বা দুপুরের পর থেকে লাঞ্চের পরে যে টাইমটা টেস্ট পেপার করতে থাকবা, টেস্ট পেপারটা সলভ করতে থাকবা। কথা বলছো ওইভাবে আঁকাবা যে আগে তুমি হচ্ছে কি একটা চ্যাপ্টার বই থেকে পড়লা, টিচার্সদের যে লেকচার, তোমার যে এত বছর ধরে কোচিংগুলো করলা নানান জায়গায়, ওগুলোর যে লেকচার খাতাটা, সেটা হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটা ইচ্ছা হোক, তুমি ওই যে খাতাগুলো আগে পড়বা, এরপরে তোমার বইটা একটু ঘেটে দেখবা যে কেমনে কি আছে, কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, অনলাইনে তো ক্লাস করেছে অনেক জায়গায়, ওগুলোর যে ভিডিওগুলো ওগুলো একটু নেড়ে চেড়ে দেখবা, বাট ওগুলো নিয়ে পুরো দিন বসে যাবে না যে একদম টপ টু বটম, নো, যেই পার্টটার সমস্যা খালি ওই পার্টটা দেখবা, তারপরে চলে যাবো টেস্ট পেপার সলভিং এ। কথা বুঝছো? এমনি আগাবা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে তুমি যখনই নাকি এরকম করে পড়তে যাবা, তোমার মাথার মধ্যে প্রায় এটা আসবে যে আচ্ছা ওই জায়গায় জানি কি হইলো, আচ্ছা ওই কোর্সটার মধ্যে ভর্তি হতে হবে না, ওইটা দেখি তো কি অবস্থা, ওই ফেসবুকে যে ঢুকলা কোর্স তো কই নাই, তুমি এখন চলে গেছো গিয়ে মনে করো অন্য কিছুতে। ওকে, তো সমস্যা হচ্ছে এখানে। তো তোমার যখনই পড়ার টাইমে তোমার যখনই মনের মধ্যে অন্য কিছু আসবে, যে এখন মনে হয় যে দেখি আম্মু বাসায় কি রান্না করলো, বাসায় মামা বাড়িতে আসছে, বা যে কোনো ব্যাপার, তুমি যেটা করবা তোমার পড়া ছাড়া এক্সট্রা যেই কাজটা করতে ইচ্ছা করবে, সেটা হচ্ছে গিয়ে কাগজে লিখে রাখবা, কাগজে, যে পড়া বাদে যে এক্সট্রা যেগুলো ডিজায়ার আছে, হ্যাঁ, সেগুলো কাগজে লিখবা, কাগজে লিখে রাখবা। কেমনে লিখবা? যে তোমার যদি পড়া আর এটা টেস্ট পেপারটা আমি বলে দিব যে কখন কোনটা কি পড়বো বলে দিব, বাট তোমার পড়া আর টেস্ট পেপার সলভিংটা হয়ে যাওয়ার পরে তোমার যদি কোনো কারণে মনে করো আজকের দিনের যে নির্ধারিত পড়া গোলটা, সেটা ধরো তোমার হচ্ছে গিয়ে সন্ধ্যা 8টার মধ্যে বা সন্ধ্যা 7টার মধ্যে শেষ, সেই ক্ষেত্রে 7টার পরে তুমি যে কাগজে লিখে যেগুলো লিখেছো ওগুলো করবা। তোমার হচ্ছে সারাদিনে যেগুলো ইচ্ছা হয়েছিল, আচ্ছা একটু ওটা দেখি করে কি হয়, দেখি তো অমুক জায়গায় কি হইলো, দেখি তো ওই ব্যাটারি আনতে হবে, অমুক লাইট আনতে হবে, বা ধরো হচ্ছে গিয়ে মানে যে কোনো ইচ্ছা থাকে না, যে ফোন দিব কাউকে, বা হচ্ছে গিয়ে কিছু খাইতে যাবো, বা যে কোনো, ওগুলো পড়া শেষ করার পরে করবা। আর যদি ভুলে যাও একটা ভয় থাকবে মনে, কাগজে লিখে রাখবা। তখন না কাগজে লিখলে একটা আশ্বস্ত থাকে মনের মধ্যে যে হ্যাঁ লিখে তো রেখেছি, মিস যাওয়ার কোনো চান্স নাই, শেষ করি আগে এরপরে কাগজটা নিয়ে বসবো, একটা না সব, মানে ইটস লাইক হচ্ছে ভ্যাকেশন টাইপের। ওকে, এই জিনিসটা কাজে দেয়, এটা আমি করে দেখেছিলাম, খুব ভালো কাজে দেয়। এই যে এটা হচ্ছে আমার প্যাড, এটার মধ্যে লিখতাম, তোমাকে দেখাই, দেখি লেখাটাকা আছে মনে হয়, এই দেখো লিখা 27 ডিসেম্বরে কি করতাম বা এরকম, মানে যেগুলো আমার করতে ইচ্ছা করে, বুঝছো, ওগুলো আমি লিখে রাখতাম একটা করে, যে সারা ধরে পড়তে বসছি, মনে তো একটু ব্যাপারে কুটুর আসতেই থাকে, লিখে ফেলি খাতার মধ্যে, কাগজে ছোট একটা প্যাড নিয়ে। পরে যেটা হয়, সত্যি কথা, যেটা কাজ শেষ করার পরে না এগুলো দেখে মানে দূর, এগুলো কি চিন্তা আসছিল মাথায়, কে করে এগুলো, যাই শুয়ে থাকি গিয়ে এরকম মনে হয়, কথা বুঝছে, বা অন্য কিছু করে গিয়ে এরকম মনে হয়। পরে এই যে আরেকটা জিনিসগুলো, মানে যেটা নাকি তোমার ঘন্টার পর ঘন্টা কিল করে ফেলতো, ওগুলো আসলে কাজেরই না, এটা পরে যেটা রিয়ালিটি ওটা দেখা যায়, কথা বুঝছো? এই যা এতক্ষণ বললাম এই পর্যন্ত, এর মধ্যে কার কি প্রশ্ন আগে এটা বললাম, এরপরে যাচ্ছি সামনে আগে।
দেখি ওকে ঠিক আছে। এখন আসি এরপরের পার্ট যেটা, এরপরের পার্ট হচ্ছে গিয়ে যে তোমার একটা টার্গেট সেট করে রাখবা যে রাত এতটার মধ্যে পড়া শেষ করবো, এরপরে তুমি যা ইচ্ছা করো এভাবে একটা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তুমি যখনই নাকি পড়তে বসবা তোমার এইটা থাকবে এরকম যে এই চ্যাপ্টারটা পড়ছি, কোন চ্যাপ্টারের কোন টপিক কোন জায়গা থেকে পড়ছো এইটা একটু মাথায় রেখে দিবা। চ্যাপ্টারের কোন টপিকটা কোন জায়গা থেকে পড়ছো, বুঝছো কথা, যে রেফারেন্স রাখবা প্রত্যেকটা টপিকের রেফারেন্স, যে এই বইয়ের থেকে এই পার্টটা পড়লাম, টেস্ট পেপারে ওই জায়গাটা নতুন শিখলাম। কেন রেফারেন্স রাখবা, পরে রিভিশনে কাজে দিবে, আমি বলে দিব। তাহলে কি হলো, রেফারেন্সটা তুমি রাখবা। তুমি মনে করো আজকে কনিক পড়তে বসলা, প্রথমত তোমার এই ক্লাস নোট তো তোমার কাছে থাকবেই। দ্বিতীয় কথা, ধরো তুমি এরপরে একটা টেস্ট পেপার খুললা, বা ধরো কোনো একটা বই খুললা, রাইট রূপন্তি প্রকাশনের বই খুললা, বা কেতাব স্যারের বই খুললা, বা এসি আহমেদ স্যারের বই খুললা। বই খোলার পরে দেখলা যে হ্যাঁ নতুন নতুন এই ব্যাপারটা নতুন মনে হয়, একটু হাত দিয়ে করে দেখলা। এই যে তুমি নতুন একটা জিনিস দেখলা, একটা রেফারেন্স বুকে রেখে দিবা যে হ্যাঁ ফার্স্ট অফ অল আমি এই বই ভাইয়ার এই শীটটা পড়লাম, এরপরে আমি অমুক বইয়ের কত নাম্বার অঙ্কটা দেখলাম, এরপর ধরো তুমি টেস্ট পেপার খুঁজতেছো, টেস্ট পেপার মধ্যে তুমি দেখলা যে হ্যাঁ 12 নাম্বারের কটা একটা নতুন, তুমি নতুন একটা শিখলা, আচ্ছা এই অঙ্কটা এমনি করতে হয়, লিখে রাখবা। রেফারেন্স ইজ আ মাস্ট। কেন মাস্ট বলবো, পরে রিভিশন দিতে খুবই কাজে লাগবে, রেফারেন্স রাখবা। এই আর কি, এই কয়টা কাজ তোমার ডেইলি রুটিনের মধ্যে থাকতে হবে। এখন তুমি যেমনি পড়ো না কেন, তুমি যেভাবে শুরু করো না কেন, এই চারটা থাকতেই হবে। সকালের মধ্যে তুমি পড়া রিভিশন দেওয়া শেষ, এরপরে তুমি টেস্ট পেপার ধরবা, এরপরে তুমি হচ্ছে যেগুলো যেগুলো তোমার মাঝখানে তোমার মনের মধ্যে আসবে ওগুলো তুমি লিখে রাখবা আলাদা করে। আর কোন টপিক বইয়ের কোন চ্যাপ্টারের কোন টপিক কই থেকে পড়লা, যাতে পরে তোমার এরকম বাদ না চলে যায় যে হ্যাঁ এই জিনিসটা তুমি পড়েছিলা বাট পরে আর দেখতে পারলা না, আর যাতে না হয় পরীক্ষার আগ দিয়ে ওইটা রেফারেন্স রেখে দিবা। পরীক্ষার আগে ওই রেফারেন্সের খাতাটা বের করবা যে হ্যাঁ এই টপিকটা এই বই থেকে পড়েছিলাম, ওই টপিক ওইখানে নতুন শিখলাম, এই জায়গায় ওই বইয়ের মধ্যে অমুক একটা ম্যাথ আছে, এইরকম করে। আচ্ছা এইটা গেল হচ্ছে কি প্রথম ব্যাপার, বা মানে ডেইলি রুটিনের পার্টটা। এখন এটা একটু একটা কথা বলে দিই যে তোমার হাতে আর কয়দিন বাকি আছে বলতো দেখি। আজকে হচ্ছে মনে করো 28 তারিখ, এর পরের মাসের 28 তারিখের দিকে দেখবা যে 2 দিন পরে পরীক্ষা বা 4 দিন পরে পরীক্ষা। তোমার হাতে টোটাল বাকি আছে আর 1 মাস, মানে ধরো 30 ডেজ বাকি, তোমার 30 ডেজ লেফট। ওকে 30 দিন বাকি আছে। প্রথম ব্যাপার তুমি যেটা করার ট্রাই করবা যে তোমার মনে করো 3টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। 3 সাবজেক্টের পরীক্ষা, তোমার হচ্ছে কি 3টা সাবজেক্ট, এর মধ্যে যদি 2টা করে পেপার মিলাও 6টা পেপার। ওকে 6টা পেপার তোমার মাথায় রাখবে এরকম যে প্রত্যেক পেপার তুমি 3 দিনের মতো কমপ্লিট করবা, যেমনি হোক 3 দিন ইজ এনাফ টাইম। এটা এনাফ টাইম। ধরো যদি ম্যাথ সেকেন্ড পেপারের কথা বলি, তুমি হচ্ছে গিয়ে প্রথম দিন মনে করো যে বহুপদী পড়লা, বিপরীত ত্রিকোণমিতিক পড়লা, আমি 4 ঘন্টা পড়াচ্ছি, তুমি এরপরে আরো মনে করো 8 ঘন্টা দেখলা, ওইটা হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। 8 ঘন্টা পড়লেও 2টা পেপার 2টা চ্যাপ্টার এমনি হয়ে যায়। অনেক মনে করো তোমাকে আজকে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা লেকচার দিলাম, তুমি এরপরে হচ্ছে গিয়ে আরো 8 ঘন্টা পরে দিন পড়ে ফেললা, হয়ে যাবে। এক এক দিনে কিন্তু এগুলো একটা করা যায়। তুমি ধরো এরপরে দিন তুমি স্থিতিবিদ্যা দেখে ফেললা, ব্যাপারটা এরকম যে তুমি এইভাবে আগাবা জিনিসটা, যে 3 দিনের মধ্যে একটা ব্যাপার। ওকে তাহলে তুমি যেটা চেষ্টা করবে এর মধ্যে যে 3 ডেজ পার পেপার, এটা যেটা দেখবা যে টোটাল 18 ডেজের মধ্যে তোমার হচ্ছে কি টোটাল বুকটা কমপ্লিট, এইচএসসি টোটাল পেপারটা কমপ্লিট হয়ে যাবে 18 দিনের মধ্যে। হয়ে যাবে কি, এটা হয় হবে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে এই টাইমটার মধ্যেই তুমি যখন নাকি 3 দিন পার পেপার পড়বা, তখন তুমি দিনের বেলা হচ্ছে ওই চ্যাপ্টারের যে বইয়ের অঙ্কগুলা তুমি যেগুলো আগে পারতা সেই জিনিসগুলো দেখবা। আর পড়া যখন শেষ, মানে আগের পড়া রিভাইজ করা শেষ, এরপর তুমি দেখবা টেস্ট পেপারটা, এবং চেষ্টা করবা টেস্ট পেপারটায় বেশি টাইম দেওয়া, বেশি এফোর্ট দেওয়ার, কথা বুঝছো? এইভাবে আগাবা। তাহলে দেখো তোমার 30 দিনের মধ্যে 18 দিন গেল গিয়ে না, এমনি এমনি পড়তে পড়তে, পার ডেতে পার্ট 3 ডেতে একটা করে পেপার। এখন বাকি যে 12 দিন থাকবে, বাকি যে 12 দিন, রেস্ট অফ দ্য 12 ডেজ, বাকি 12 দিনের মধ্যে বাকি যে 12 দিন হবে সেই 12 দিনে তুমি এই যে 18 দিনে যা কিছু করলা ওগুলা করবা। এখানে হচ্ছে গিয়ে নো নিউ লার্নিংস, কোনো নতুন জিনিস থাকবে না, কোনো নতুন জিনিস পড়বা না তুমি এই 12 দিনে, কোনো নতুন জিনিস না। আগের পড়াগুলো রিভাইজ শেষ। এইটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কতটুকু আগে পড়েছো, ওইটা রিভাইজ দিবা। তার মানে তোমার দেখো তোমার কিন্তু একদম মানে যেটা জাদুর কাঠি সেটা হচ্ছে কি 18 দিন। এই 18 দিনে তুমি যা কিছু পড়বো ওটাই তোমার অ্যাসেট। পরে তুমি জাস্ট এটার উপরে শান দিবা, আর কিছু না। বাকি 12 দিনে কিন্তু এটার উপরে জাস্ট তুমি শান দিবা, ওকে, ধারালো করবা, নাচার করবা। এই 18 দিন, নেক্সট 18 ডেজ তুমি টানা পড়তে থাকো, প্রত্যেক 3 দিনে একটা করে ব্যাপার শেষ করতে থাকো, ইজিলি দেখবা হয়ে যাবে। খুব বড় প্রেশার না, খুব বড় প্রেশার না, ইভেন দেখবা তোমার পড়াও শেষ, হাতে 12 দিনও বাকি, রিভাইজও করতে পারছো, মেন্টাল প্রেশার ডাউন, প্রেশার নাই, লো, ইজিলি আগাইতে পারবা, কথা বুঝছো? এই ছিল টোটাল ব্যাপার স্যাপার।
যা কিছু এটার মধ্যে। মডেল টেস্ট, আচ্ছা টেস্ট আবার কোনটা বলো, আমি নাম তো এখন বলবো না, নাম আবার বলা ঝামেলা আছে কিছু। ওকে, তো আমার যেটা মনে হয় এটা বেস্ট ওয়ে হয়, তোমার 30 দিনের মধ্যে 18 দিনের মধ্যে তোমার 6টা পেপার কমপ্লিট করো, 3 দিন করে এনাফ টাইম, এক এক দিনে এক এক চ্যাপ্টার পড়া এনাফ টাইম। যদি ধরো তোমার যেটা তোমার তো টোটাল মিলে এক একটা পেপার থেকে 2টা করে অ্যান্সার করা লাগবে 8টার মধ্যে, তো অনেক কিছুই তো বাদ দিতে পারবা তুমি। ওকে, মানে অনেক কিছু তুমি স্কিপ করতে পারবা, পরীক্ষা হলে তুমি অনেক বড় একটা অপশন, মানে অনেকগুলো থেকে কম জিনিস নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি ওইভাবে আগাও, যেগুলো যেগুলো তুমি বেশি পারো যেসব চ্যাপ্টার, ওইসব চ্যাপ্টারে ফোকাস করো। কারণ এই 1 মাস পরে তুমি ডিরেক্টলি ভর্তি পরীক্ষার পড়া উঠে ফেলতে চাইলে তো এখন হবে না। তো তখন আমি কি করবো, তাহলে এখন যদি কম করি নো, 1 মাস পরের মধ্যে তো তোমার এগুলো আগে আগাইতে হবে। তো এই 18 দিন তুমি টাইম পাচ্ছ, এটা ডিরেক্টলি ভর্তি পরীক্ষায় হাত দিও না। এর মধ্যে এই 18 দিনের মধ্যে তুমি যেগুলো ভালো পারো এইচএসসি সিলেবাস থেকে ওগুলোকে নার্চার করো, দেখো প্রত্যেক 3 দিনে কেমনে করা যায় সিলেবাস শেষ, ওইভাবে আগাও। এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটা আগে পড়বা কোনটা পরে পড়বা, তোমার উপর ডিপেন্ড করে। যেটা তুমি ভালো পারো আগে আগে শেষ করে ফেলো, যেটা তুমি কম কম পারো পরের দিনের জন্য রাখি দাও, এইভাবে করো, ঠিক আছে? ওকে, টেস্ট পেপার এমনিতে আমি পাঞ্জারিটা করতাম আর কি, পাঞ্জারিটা ভালো ছিল। আচ্ছা, লেকচারটাও ভালো আছে, তো এই দুইটা সব মিলে ওরকম নাম করার মধ্যে আবার। ওকে, ঠিক আছে, তো গেল এটা, এখানে আর তেমন কিছু নাই বলার মতো। আর যদি ম্যাথামেটিক্সের জন্য কেমনে কি পড়বো সেটার গাইডলাইন বলি, যে লেকচারে আমরা যা কিছুই দিচ্ছি, আমি দিচ্ছি, সাজন ভাই দিচ্ছি, দুজনেই অনেক পরিশ্রম করে তোমাকে বানায় দিচ্ছে জিনিসপাতিগুলো। যেটা করবা, আমাদের যে লেকচার নোটটা মানে খাতাটা, ক্লাসের পরে যে খাতাটা, সেটা একবার রিভাইজ দিবা। 10 MS থেকে তোমাকে যেই নোটটা দেওয়া হচ্ছে টাইপড, সেটা একবার দেখবা। এরপরে এরপরে তুমি বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখবা। বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে স্পেশালি যেগুলো অনেক অনেকবার বোর্ডে আসছে, ডিরেক্টলি ওগুলোর দিকে না যায়, যেগুলো নাকি লাস্ট 3 বছরে আসছে, মানে 17, 18, 19, কারণ এই 3 বছরে কিন্তু সৃজনশীল ছিল। সৃজনশীল ছাড়া প্রশ্নকে তোমাকে দেখতে বলে নেই, কারণ তোমার তো প্রশ্ন সৃজনশীল হবে। সেই ক্ষেত্রে লাস্ট 18, 17, 18, 19 এই 3 বছরে যেসব ম্যাথগুলো আসছে ওগুলো আগে খুবই ভালো করে প্র্যাকটিস করবা। কি বললাম বুঝছো? যে লাস্ট 17, 18, 19 এই 3 সালে যেসব প্রশ্নগুলো বেশি বেশি আসছে ওগুলো নিয়ে বই থেকে খুবই ভালোভাবে প্র্যাকটিস করবা। তারপরে হাত দিবা টেস্ট পেপারে, টেস্ট পেপার দ্রুত সলভ করবা। টেস্ট পেপার যখন মোটামুটি শেষের পর্যায়ে, এরপরে তুমি বইয়ের বাকি ম্যাথগুলা ওগুলোর দিকে হাত দেবা, বুঝছো? এখন ধরে ডিরেক্টলি বইয়ের সব ম্যাথ করতে যেও না, তাহলে বিপদে পড়তে পারো। কারণ বইয়ের সব ম্যাথ কিন্তু এজেসির জন্য না, এটা সত্যি কথা। কারণ এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য এখনকার বইয়ের মধ্যে ঢুকায় ফেলে, ঢাকা ভার্সিটির পড়াগুলো এখনকার বইয়ের মধ্যে ঢুকায় ফেলে। সবকিছু কিন্তু এইচএসসি সিলেবাস ওইভাবে নাই দেওয়া, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি জাস্ট কি কি দেখবা, 17, 18, 19 কি কি কোয়েশ্চেনগুলো আসছে তোমার মেইন বইয়ের যেই অঙ্কগুলা, সিঙ্গেল অঙ্কগুলা ওগুলা। তারপরে তুমি দেখবা টেস্ট পেপার, স্পেশালি বোর্ডসও সবগুলো সলভ করবা। এরপর সরকারি কলেজগুলো ভালো করে দেখবা। এটার পরে তুমি যদি টাইম পাও, তখন তুমি না হয় বইয়ের বাকি অঙ্ক দেখলা, যেগুলো আরো বোর্ডে আসছে বা যেগুলো, তখন দেখবা। কথা বলছে এটা হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য আমার সাজেশন হবে। এখন আসি কনিক শুরু করে ফেলি পড়া, দেখি কি অবস্থা। ওকে, এমসিকিউ করতে টাইম লাগে, ওই যে বললাম ডেইলি তোমার টেস্ট পেপার সলভ করার টাইমে তো খালি টেস্ট পেপার দেখবা না, ওই ইও তো করবা, এমসিকিউ তো সলভ করবা। ওকে, আর ক্যালকুলেটর এক্সারসাইজ আছে, ক্যালকুলেটরের ইগুলো টেকনিকগুলো একটু ভালো করে শিখে ফেলতে হবে তোমাদের। কনিক নিয়ে শুরু করে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই খাতা রাখতে হবে, খাতার মধ্যে সব লিখতে হবে। যেহেতু তোমাকে আমি হোয়াইট বোর্ডে পড়ায় দিচ্ছি, অবশ্যই অবশ্যই সাথে খাতা রাখতে হবে, অবশ্যই সাথে খাতা রাখতে হবে। খাতার মধ্যে প্রত্যেকটা জিনিস তুলবা, যা যেমনি আসতে পারে আমি সবই বলে দিব। ইভেন কষ্ট করে হাতে তুলছি, যাতে করে তোমাদের এফিসিয়েন্সিটা বাড়ে। একটু জলদি লিখে ফেলো, আমরা ব্রেক দিব একটু পরে পরে, টেনশন নেই। আচ্ছা, কনিক্সের মধ্যে প্রথমেই বলে দিই, কনিক মানে কি, একটু খুব মনোযোগ দিয়ে শুনিয়া কথাটা একদম। যারা জানি কনিক কম পারো বা মনে হয় যে সমস্যা, শুনে ফেলো, ধীরে ধীরে আমি বলছি তোমাকে কথাগুলো, একদম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্রথম ব্যাপার, কনিক জিনিসটা কি? কনিক হচ্ছে গিয়ে তোমার বক্ররেখা থাকে না, বাঁকাতেরা রেখাগুলা, এর মধ্যে পৃথিবীতে তো অনেক অনেক বাঁকাতেরা রেখা আছে, এর মধ্যে কিছু কিছু রেখা আছে স্পেশাল। কিরকম স্পেশাল? ওরা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, বুঝছো? একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, ওইগুলাকে বলা হয় কনিক। একটা স্পেশাল প্যাটার্ন আছে, প্যাটার্নটা আমি বলে দিব। বাট পৃথিবীতে যত আঁকা বাঁকা, ওই যে বলে না দাগ থেকে যদি ভালো কিছু হয় দাগই ভালো, ওই যে দাগ যেগুলো আছে পৃথিবীতে তো অসংখ্য দাগ আছে না, এর মধ্যে কিছু নির্দিষ্ট দাগ আছে যেগুলো নাকি স্পেশাল প্যাটার্ন, মানে ওরা হচ্ছে কনিক। যেমন যেমন প্রথম ব্যাপারটা বলি, ধরে নাও আমাদের কাছে আছে একটা সরল রেখা, তারপরে মনে করি এটা যদি আরেকটু বাঁকা করে ফেলি, ব্যাপারটা হবে এইরকম দেখতে, আরো বাঁকা করলে এইরকম দেখতে, আরো বাঁকা করলে মনে করো এইরকম করে গোল হয়ে যাচ্ছে, আর বাঁকা করলে পুরোপুরি রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, এই যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কনিক। একদম সরল রেখা থেকে বৃত্ত ধীরে 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 কার্ভ আসে, বুঝছো? তুমি অবশ্যই নামগুলো জানো, সরল রেখা, বৃত্ত, খুব ভালো করে। আর মাঝখানের তিনটাকে স্পেশালি ইন্টারমিডিয়েটে কনিক বলা হয়। এইচএসসির জন্য মাঝখানের এই তিনটাকে কনিক বলা হয়।
একটু নামগুলো লিখে ফেলি আমি একটা একটা করে, খাতা তুলে ফেলতে হবে। একটা হচ্ছে গিয়ে সরল রেখা, জানো। বৃত্ত অবশ্যই জানো। এবার বলি এই যে তিনটা, এর মধ্যে যেটা একেবারেই গোল উপবৃত্ত, যেটা নাকি একদম খোলা খোলা মানে সরল রেখার সাথে কাইন্ড অফ ম্যাচিং, অধিবৃত্ত। আর মাঝখানে যেটা আছে যে একদম খোলাও না একদম আবার রাউন্ডও না, সেটা হচ্ছে পরাবৃত্ত। ওকে, প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে এই যে তুমি যা কিছু দেখছো এদের মধ্যে একটা সুন্দর জিনিস আছে বা একটা সুন্দর রাশি, সেটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। উৎকেন্দ্রিকতা জিনিসটার আমি তোমাকে ম্যাথ ডিরেক্টলি না দেখে আগে একটু ফিলিংসটা দিয়ে ফেলি। উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে কতটুকু সোজা। উৎকেন্দ্রিকতা মানে কি কতটুকু সোজা, এটা আমার পার্সোনাল ফিলিংস, সিগনেচার ফিলিংস আর কি, এটা কোনো বই খাতার না, আমি এভাবে ফিল করি। উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে কতটুকু সোজা। তাহলে তুমি আমাকে বলো এইটা কতটুকু সোজা? অনেক বেশি সোজা না, মানে একদম সোজা, পুরোপুরি সোজা। ওকে, এটা কতটুকু সোজা? এটা কোনো সোজাই না, এটা পুরো গোল। তাহলে এইটা হচ্ছে খুবই বেশি সোজা, এটা একদমই কম সোজা, মানে একদম গোল এটা। তো প্রথম ব্যাপার হচ্ছে গিয়ে উৎকেন্দ্রিকতা কি বলে, কতটুকু সোজা। তাহলে এইটা যেহেতু খুবই বেশি সোজা, পুরোপুরি সোজা, তাহলে এটার জন্য যে উৎকেন্দ্রিকতা থাকবে, একটু বলি তোমাকে, উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে গিয়ে কতটুকু সোজা। আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে ই দিয়ে, দেখা যাচ্ছে নিচে। ওকে, এখন ব্যাপার হচ্ছে গিয়ে দেখো এইটা খুবই বেশি সোজা না, সেই ক্ষেত্রে ই এর মান এখানে অনেক বেশি, অসীম, কারণ অনেক সোজা। এটা একেবারেই সোজা না এটা, তাহলে এখানে ই এর মানটা হচ্ছে 0, একদম গোল, এটা তো সোজাই হতে পারবে না। আচ্ছা, বাকি মাঝখানের যে তিনটা, এই তিনটা নিয়ে খেলাধুলা করা হয়। এদের মধ্যে যে কম্প্যারিজনটা, এইটা হয় যে উৎকেন্দ্রিকতার মান 1 এর কম্পেয়ারে কতটুকু, অর্থাৎ কোনোটা 1 এর চাইতে বেশি, কোনোটা কম, কোনোটা সমান, এরকম। আসি এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা হচ্ছে 1। এটা যেহেতু আরো বেশি সোজা, তাহলে 1 এর চাইতে বেশি হবে, গ্রেটার দ্যান 1। এটা যেহেতু আর একটু কম সোজা মানে বাঁকা, তাহলে এটা 1 এর চাইতে কম হবে। ওকে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দেখো 1 এর চাইতে কম, তার মানে হইতে পারে তোমার -1/2 হইতে পারে, -0.5 বা যে কোনো কিছু, মানে মাইনাসও তো হইতে পারে এই হিসাবে। তো সেই ক্ষেত্রে দেখো 1 এর চাইতে কম বলতে 0.5 হইতে পারে, 0.25 হইতে পারে, 0 হইতে পারে, মাইনাস হইতে পারে। তো এটা একটু গন্ডগোল আছে। সেই ক্ষেত্রে আমরা এটার মানটাকে বাউন্ড করে দেই যে এটা 0 এর চাইতে বড় হওয়া লাগবে মাস্ট, আদারওয়াইজ এটাকে এক্সিট করে চলে যায় পিছনের দিকে। দেখো তো কথা যেগুলো বললাম বুঝছো কিনা। ক্যালকুলেটর কোন কোনগুলো তোমার অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে গিয়ে তোমার সায়েন্টিফিক কি বলে, প্রোগ্রামেবল না হলেই হইলো। লাস্টবার আমি যেটা দেখলাম নোটিসে, সেটা হচ্ছে প্রোগ্রামেবল না হলেই হইলো। এখন তারপরেও কিছু ব্যাপার স্যাপার আছে, অনেকেই তো মানে অনেক সময় দেখা যায় সব তো সায়েন্সের টিচার থাকে না কলেজগুলোতে, তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় কিছু কিছু জায়গায় আটকায় ফেলে যে এই ক্যালকুলেটর না, ওই ক্যালকুলেটর না। বাট আগে একদম আগেকার জমানায় লেখা থাকতো সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর, আর এখন লেখা থাকে হচ্ছে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর। ওকে, তো সেখানে আমি আমার এইচএসসিতে ইএক্স নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, ইএক্স দিয়ে দিতে দেয় আর কি। আচ্ছা, তাহলে এবার আসি, তাহলে সরল ওই উৎকেন্দ্রিকতার ব্যাপারটা গেল কতটুকু সোজা। তো এটার মধ্যে আমরা ভ্যালুটাও দেখে ফেললাম কিরকম কি হয়। এখন আসি সমীকরণ থেকে কনিক নির্ণয়। তো একটু কি কি বুঝলাম, তোমার অনেকগুলো ধরনের এরকম বক্ররেখা হইতে পারে। বাম একটা সরলরেখা, ডান একটা বৃত্ত, যেটা নাকি একদম গোল গোল কিন্তু একটু চ্যাপ্টা গোল, উপবৃত্ত, যেটা নাকি মোটামুটি সরলরেখার মতো, অধিবৃত্ত, এদের মাঝখানে পরাবৃত্ত। আচ্ছা, এইখানে একটু বলে দেখি যে তোমাকে মেইনলি ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে এই তিনটাকে বলা হয় কনিক। যদি তোমার কলেজে মানে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে কনিক কয় প্রকার, তুমি বলবো 3 প্রকার। আর যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কনিক কয় প্রকার, বলবো 5 প্রকার। ভর্তি পরীক্ষার সরলরেখা বৃত্ত অ্যাড করে দিবা, গেল। দ্বিতীয়ত আমরা যেটা দেখবো, দেখো এগুলো তো একটা দাগ না, এগুলো তো তুমি কার্তেশীয় স্থানাঙ্কে বসাইতে পারবা, যেহেতু দাগ, সেই ক্ষেত্রে যেহেতু এরা দাগ কার্তেশীয় স্থানাঙ্কে বসাইতে পারবা, সেই ক্ষেত্রে এদের তো নিশ্চয়ই কোনো না কোনো সমীকরণ থাকবে। কার্তেশীয় স্থানাঙ্কের দাগের মধ্যে তো একটা সমীকরণ থাকে। তাইলে তোমাকে যদি ওই একটা সমীকরণ দিয়ে ফেলে, দেওয়ার পরে বলে এইটার ছবি না দেখে তুমি বলে ফেলো এইটা কি তোমার কি কনিক হবে, সরলরেখা হবে নাকি বৃত্ত হবে নাকি পরাবৃত্ত, অধিবৃত্ত, কোনটা হবে, কি বললাম তোমাকে? তো ছবি দেওয়া থাকলে তুমি বুঝতে পারবা যে সরলরেখা না কনিক নাকি পরাবৃত্ত, অধিবৃত্ত বুঝতে পারবা। যদি তোমাকে ছবি না দেয়, ডিরেক্টলি খালি একটা খাতায় তুলতে হবে সব। সমীকরণ থেকে কনিক নির্ণয়, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আগেই বলে দিচ্ছি। অবজেক্টিভে প্রচুর আসে, কতে আসছিল, কয়েকটা বোর্ডে কতে আসছিল সমীকরণ থেকে কনিক। আমি তোমাকে একটা একটা করে বলে দিব কেমনে কি করতে হবে। তুমি জাস্ট আমার লেকচারটা আগে কমপ্লিট করবা, এরপরে আগাবা সামনে। তুমি জাস্ট আমার লেকচারটা আগে কমপ্লিট করবে, এরপর সামনে আগানো শুরু করে দিবা। সমীকরণ থেকে কনিক নির্ণয় কি বললাম,
সমীকরণ থেকে কনিক, দেখো তোমাকে তো কত রকমের সমীকরণ দিতে পারে, তোমার তো এখন আমি জানি না কত কত সহগ দিবে। আমি একটা ধরে নিচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, দাঁড়াও, বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ডি এক্স ই এফ ই ওয়াই এফ ইকুয়াল টু 0। মনে করো এটা একটা কনিকের সমীকরণ, এটা হচ্ছে একটা কনিকের সমীকরণ। এখন কথা হচ্ছে গিয়ে এইটা কোন কনিকের সমীকরণ বুঝবা কেমনে? ওই তুমি ছোটবেলায় পড়েছো না, বা 2-3 লেকচার আগে আমাদের, যে বি স্কোয়ার মাইনাস 4ac একটা টার্ম ছিল, এই বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা বের করবা। বি স্কোয়ার বলতে বি হচ্ছে এক্স ওয়াই এর সহগ থাকবে, আর এ আর সি হবে এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ। তো তুমি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা চেক করবা, যদি দেখো ও 0-র চাইতে বড় বুঝবো অধিবৃত্ত, যদি দেখো বি স্কোয়ার মাইনাস 4ac ব্যাপারটা 0-র সমান বুঝবো হচ্ছে কি পরাবৃত্ত। ওই যে 1-এর সাথে কম্পেয়ার করে 1-এর চেয়ে বড় হইলে এটা 0-র চাইতে ছোট, তখন গন্ডগোল শুরু হবে, তখন দুইটা কেস হইতে পারে, বৃত্ত উপবৃত্ত। তখন কি হবে বলে দিই, যদি তুমি দেখো যে প্রথম কথা বি নট ইকুয়াল টু 0 এবং, বা আমি এইভাবে লিখে ফেলি নিচে, বি নট ইকুয়াল টু 0 এবং এ ইকুয়াল টু এ নট ইকুয়াল টু সি, সেই ক্ষেত্রে এটা হবে উপবৃত্ত। আর তুমি যদি দেখো বি নট ইকুয়াল টু 0 এ ইকুয়াল টু সি, হবে বৃত্ত। y স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 12, এটা কোন কনিককে নির্দেশ করছে? কোন কনিক? খাতায় তুলতে হবে, খাতায় তুলতে হবে। তাহলে কি বললাম, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এটার ছবি তুমি আঁকতে পারো নাই, এখন বলবে কোন কনিক। কি বললাম দেখো, প্রথম কাজ হবে হচ্ছে কি বি এ সি মেপে মেপে দেখবা, গ্রেটার দেন 0 যদি হয় এটার ভ্যালুটা টোটালটা ভ্যালু অধিবৃত্ত, ইকুয়াল টু 0 হইলে পরাবৃত্ত, লেস দেন 0 হইলে তোমার হচ্ছে দুইটা কেস। যদি দেখো যে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সমান সমান বলবো বৃত্ত। এটা হচ্ছে প্রথম ব্যাপার, তুমি এমনি ম্যাথ করে দেখতে পারো, বাট ঝামেলা আছে এখানে কিছু, আমি তোমাকে ঝামেলাটা বলে দিব। এই জিনিসটা মেনলি তুমি অ্যাডমিশন টেস্টে ইউজ করতে পারবা, এবং যদি তুমি টেকনিক ভুলে যাও, কারণ টেকনিক মনে রাখার ব্যাপার স্যাপার আছে, অবজেক্টিভ এটা প্রচুর আসে, তুমি যদি অবজেক্টিভের টেকনিক ভুলে যাও, আমি তোমাকে অবজেক্টিভের জন্য আলাদা স্পেশাল টেকনিক শেখাবো। তুমি যদি অবজেক্টিভ আছে কি, অধিবৃত্তের ক্ষেত্রে অলওয়েজ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ ডিফারেন্ট হবে, মানে চিহ্ন ডিফারেন্ট হবে। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের চিহ্ন চিহ্ন ডিফারেন্ট, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যদি তুমি দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কোনো ধ্রুবক, ওটা অধিবৃত্ত। এটা হচ্ছে গিয়ে অধিবৃত্তের ক্ষেত্রে কি বললাম, এক্স স্কোয়ার যে চিহ্নের হবে ওয়াই স্কোয়ার ডিফারেন্ট কোনো চিহ্নের হবে, অধিবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে কি কি টেকনিক, সেটা হচ্ছে গিয়ে অনলি এক্স স্কোয়ার অর অনলি ওয়াই স্কোয়ার, যে কোনো একটা থাকবে, হয় শুধুমাত্র এক্স স্কোয়ার অথবা শুধুমাত্র ওয়াই স্কোয়ার। এই ব্যাপারটা আর কোনোটাই থাকতে পারে না, কথা বুঝছো? তুমি যদি কোনো একটা সমীকরণ দেখাও শুধুমাত্র একটা এক্স স্কোয়ার দিয়ে কাজ শেষ, বাকি ওয়াই স্কোয়ার নাই, তাহলে বুঝো পরাবৃত্ত, ডিরেক্ট পরাবৃত্ত। তুমি যদি কোনো সমীকরণ আমরা দেখো অনলি একটা ওয়াই স্কোয়ার আছে, কোনো এক্স স্কোয়ার নাই, তাও পরাবৃত্ত, কথা বুঝছো? যে কোনো একটা যদি বিদ্যমান থাকে এবং এটা সমীকরণ থাকে, সেই ক্ষেত্রে এটা পরাবৃত্ত হওয়া মাস্ট। দ্বিতীয় কথা আসি উপবৃত্তের ক্ষেত্রে, যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের চিহ্ন সেম বাট সহগ ডিফারেন্ট। সহগ ডিফারেন্ট, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের চিহ্নটা সেম থাকবে, সহগ ডিফারেন্ট। বৃত্তের ক্ষেত্রে এর সহগটা সেম হয়ে যাবে এবং কোনো এক্স ওয়াই থাকবে না, এটা তো থাকবে না। আচ্ছা কি কি বললাম বুঝছো? এখন আমি জানি এগুলো তোমার মনে টনে এখন থাকবে না, দুই একটা ম্যাথ করলেই বুঝতে পারবা। এটা চেহারা দেখো আগে জলদি, এইখানে কি কি খেয়াল রাখতে হবে, ওই তো সবগুলো মিলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারই। আসো দেখি, ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আমরা দেখবো মেনলি চিহ্ন, চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস, এই দুইটার চিহ্নটাই ডিফারেন্ট, চিহ্ন ডিফারেন্ট হলে ডিরেক্টলি অধিবৃত্ত, শেষ। অবজেক্টিভে আসলে পারবা অধিবৃত্ত, একবারে কাজ শেষ, অধিবৃত্ত, ডিরেক্ট অধিবৃত্ত। তোমাকে ধরো এটা প্রশ্ন দিল অবজেক্টিভে, 4y স্কয়ার ইকুয়াল টু 12, বলো এটা কোন কনিক, এই কনিকটা কিসের কনিক? তুমি কি করবা, এটাকে একটা লাইন কাইন্ডলি একটু এলাবোরেট করবা, দেখি এলাবোরেট করে। 3
এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 4y স্কোয়ার ইকুয়াল টু 12। পরে লিখো, এটা একটু পরে লিখো, দেখো আগে লিখলাম, দেখি একটু এলাবোরেট করলাম। আমাদের মেইন টার্গেটটা কি হবে? টার্গেটটা হচ্ছে কি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখবো। এক্স স্কোয়ার হচ্ছে কি 3, ওয়াই স্কোয়ার হচ্ছে কি 4। তাহলে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের চিহ্ন কি সেম? হ্যাঁ সেম। একটা প্লাস, এটাও প্লাস, চিহ্ন তো সেম। চিহ্ন যদি সেম হয় তাহলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় বৃত্ত অথবা উপবৃত্ত, বৃত্ত বা উপবৃত্ত। এখন তুমি যদি দেখো যে চিহ্ন সেম মানও সেম তাহলে বৃত্ত, যদি দেখো চিহ্ন সেম কিন্তু জিনিস ডিফারেন্ট তাহলে উপবৃত্ত। এখানে দেখো এটা কি চিহ্নটা সেম না? চিহ্ন সেম কিন্তু ভ্যালুগুলো ডিফারেন্ট, একটা 3 একটা 4, উপবৃত্ত। দেখো বুঝো কিনা? ওই সমস্ত অঙ্ক করা লাগে না, ওই সমস্ত অঙ্ক করা লাগে না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। কথা ক্লিয়ার? ওকে, কোনো কারণে কি এটা আটকে গেছিল? কি রে আটকে গেলে? আচ্ছা একটু সময় দাও।